প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একবার ব্রেন বুস্টার চ্যানেলে। আমাদের চ্যানেলে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদেরকে যে ইতিহাস ভূগোলের সাথে সাথে বাংলারও অধ্যায়ভিত্তিক পড়ানো হবে এবং সুন্দর করে ব্যাখ্যা করা হবে যাতে তোমাদের সুবিধা হয়। সেই মতো তোমাদের আজকের ক্লাসের বিষয় হলো সহায়ক পাঠ গ্রন্থে যে গল্প আছে কোনি, সেই কোনির 14টা পর্বে আছে। এই 14টা পর্বের মধ্যে তোমাদের প্রত্যেকটি পর্ব বা অধ্যায় সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরা, এটা আমাদের প্রাথমিক কর্তব্য একটা। আজকের যে গল্পটি তোমাদের পড়ার বিষয় সেটি হলো কোনি। গল্পের লেখক মতি নন্দী। আমরা একটু লেখক পরিচিতি থেকে শুরু করে গল্পটা পড়তে শুরু করব। আমি কথা দিচ্ছি, গল্পটা তোমরা যদি এইভাবে প্রতি পর্বে শুনে নাও আর তোমাদের বই ধরে অর্থাৎ লাইন ধরে ধরে পড়তে হবে না। একদিকে সময় বাঁচবে আর প্রত্যেকটি পর্বে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এখন থেকেই তোমরা সেই প্রস্তুতিটাও নিতে পারবে। সেই কথা দিয়ে শুরু করছি আজকের মূল গল্প, যেখানে মতি নন্দীর লেখা কোনি। মতি নন্দী হলেন সেই ধরনের একজন লেখক যিনি সাধারণত স্পোর্টসম্যানদের নিয়ে অর্থাৎ স্পোর্টসম্যান বা খেলোয়াড়দের বিভিন্ন জীবনী নিয়ে লেখালেখি করে অতি জনপ্রিয় হয়েছিলেন পাঠক সমাজের কাছে। তাই সেখান থেকে আমরা ছোট্ট একটা ধারণা পাই। মতি নন্দী দেশ পত্রিকায় বেহুলার ভেলা বলে একটি গল্প লিখেছিলেন, যে গল্পটি পাঠক সমাজের কাছে অতি সমাদর বা জনপ্রিয়তা আদায় করে দিয়েছিল। আর মতি নন্দীকে মনে হয় পিছন ফিরে তাকাতে হয় না। এটাই লেখকদের একটা স্ট্র্যাটেজি হয় বা লেখকদের জীবনের যে পরিচিতি লাভের একটা পথ হয়ে থাকে। একটা গল্প তাকে মুভমেন্টটাকে এত সুন্দর করে ঘুরিয়ে দেয়, পাঠককে আর কখনো নতুন করে পরিচিতি দান করতে হয় না। তিনি হলেন মতি নন্দী। মতি নন্দী লিখেছিলেন এই যে গল্পটি, সেটাই হলো কোনি। কোনি গল্পটি বলতে গিয়ে এই গল্পের মুখ্য কয়েকটি চরিত্র সম্পর্কে আগে জেনে নেওয়া উচিত ছাত্রছাত্রীদের। সেটি যেটি প্রথম আছে এখানে কোনি, যার পুরো নাম হলো কনক চাপা পাল। এরপরে যে চরিত্রটি সব থেকে জনপ্রিয় সেটি হলো খিদ্দা ওরফে ক্ষিতীশ, যিনি একজন সাঁতারু প্রশিক্ষক। ক্ষিতীশের স্ত্রী, যার চরিত্রটি হয়তো সংক্ষিপ্ত আকারে আছে কিন্তু সেটার গুরুত্ব কোনো অংশে কম নেই, তিনি হলেন লীলাবতী, একজন দোকানের মালিক। আর এছাড়া যাদের পাবো তারা হলো এমএলএ বিষ্ণুধর এবং তার ছাড়া খিদ্দার যিনি সমর্থক সেটা হচ্ছে ভেলো। এই চরিত্রগুলো ঘিরেই গল্পটা কিন্তু আবর্তিত হবে। আজকের যেখানে গল্পের শুরু, সেই গল্পের প্রথম লাইনটাই খুব গুরুত্বপূর্ণ এবং এই লাইনটা ধরেই বারে বারে প্রশ্ন আসে। আজ বারুণের দিন। এই আজ বারুণের দিন, এই গল্পের প্রথম লাইন যেটি আছে সেই লাইনটির উপরেই প্রশ্ন হয়। তা যাই হোক, আমরা শুরু করছি এই গল্পের একেবারেই প্রথম অধ্যায় থেকে এবং ছাত্রছাত্রীরা আশা করি সুন্দরভাবে শুনে নেবে আর তোমাদের কথা দিচ্ছি লাইন ধরে পড়তে হবে না। গল্পের শুরুতেই বলেছেন লেখক, আজ বারুণের দিন, ঘাটের চারিদিকে কাঁচা আমের ছড়াছড়ি। অল্প বয়সী ছেলে মেয়েরা 2-3 জন করে দলে বিভক্ত হয়ে তারা কি করছে, ওই গঙ্গার জলে তারা কিন্তু মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়ছে আর চিৎকার করছে। কাঁচা আমগুলি যখন যে কোনো লোক যখন জলে ফেলছে, সেই জল থেকে তারা কুড়িয়ে নিচ্ছে, পকেটগুলোতে রাখছে, আর পকেটগুলো যখন ফুলে উঠছে অর্থাৎ ভর্তি হয়ে যাচ্ছে, তখন তারা সেই আমগুলো ঘাটের সিঁড়িতে এক একটি নির্দিষ্ট স্থানে রেখে যাচ্ছে, যে আমগুলো কারোর নেবার সাধ্যি নেই। এই ছেলে মেয়েগুলোই আবার এই আমগুলো তারা কি করে, এই কাঁচা আমগুলো তারা সাধারণত হাটে কম দামে বিক্রি করে দিয়ে যায়। আজকের চারিদিকে মেলা বসেছে,
প্রায় বিভিন্ন পসরা নিয়ে এসেছে, কেউ নিয়ে এসেছে সংসারের বিভিন্ন কাঠ প্লাস্টিকের জিনিসপত্র, কিছু খাবারের জিনিসপত্র, যে যেমন পারছে সেখান থেকে সেইগুলো কিন্তু তারা কেনাকাটা করে শেষ পর্যন্ত খালি পায়ে গরম রাস্তা দিয়ে খানিকটা বিরক্ত হয়েই তারা কিন্তু ঘরে ফিরবে, দর্শনার্থীরা বা যারা আজকের পূজা দিতে গঙ্গার জলে এসেছিল। আজকে ঘটনার শুরুতে একজন মানুষ, তার কিন্তু প্রথম পরিচয় ঘটছে এই গল্পে। তিনি হলেন বিষ্ণুধর, আইএ পাস করা একজন মানুষ এবং সম্ভ্রান্ত পরিবারে, বলতে গেলে পয়সাওয়ালা পরিবারের লোক। সে তার ৫টা ৭টা বাড়ি আছে এবং বড়বাজারে একটা মশলার ব্যবসা আছে। যথেষ্ট ধনী লোক। তাই দোষের মধ্যে তার একটা সমস্যা আছে, তার বৃহৎ আয়তকার একটা শরীর, যে শরীরের ওজন প্রায় ৩.৫ মণ। এই বৃহৎ ওজন নিয়ে সে এখন দুশ্চিন্তায় পড়েছে। তার কী করে শরীরের ওজন কমানো যায় সেটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আর সপ্তাহে একদিন করে সে গঙ্গা ঘাটে আসে এবং এখানে সে মাদুর বিছিয়ে তাকে মালিশ করার জন্য একজন লোক রাখা থাকে। সে যথেষ্ট সময় ধরে সারা শরীরকে সে কিন্তু তেল মাখিয়ে মালিশ করে। এটা দূর থেকে একজন মানুষ দেখছিলেন। তিনি হলেন আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত একজন ব্যক্তি হয়ে উঠবেন কিছুক্ষণ পরে, আমি কথা দিচ্ছি। তিনি হলেন খিদ্দা। কাঁচা পাকা চুল, অর্থাৎ লেখকের পরিচিত অনুসারে আমরা যদি বলি খিদ্দার পরিচয়টা কেমন, খিদ্দাকে দেখতে কেমন, একটা মোটা মানে চশমা পরে আছেন, পাওয়ারযুক্ত একটা চশমা, আর মাথার যে চুলটা সেখানে বলেছে যে মরিচের গুঁড়ো যদি নুনের সঙ্গে মেশানো হয় যেমন হয় সেরকম কাঁচা পাকা চুলটা প্রায় সেরকম পড়ে আছে। আর কি পরে আছে, একটা সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, আর আছে একটা ঝোলা, রঙিন ঝোলা। এই হলো তার যে অবয়ব বা তার বৈশিষ্ট্য। গায়ের রঙটা কীরকম, গায়ের রঙটা প্রায় ধূসর, কিন্তু চোখ দুটো দেখলে মনে হয় যে কিছু যেন বলতে চাইছে, এরকম একটা ব্যাপার। দূর থেকে বিষ্ণুধরের সমস্ত ব্যাপারগুলো দেখে সে মিচমিচ করে হাসছে মাঝে মাঝে। বিষ্ণুধরের এটাই হয়েছে আজকে বিরক্তের কারণ। বিষ্ণুধরের মনে হয় বাচ্চারা দেখে যদি হাসাহাসি করে তার এই শরীর নিয়ে, তবু সেটা মেনে নেওয়া যায়, কারণ তারা বাচ্চা। কিন্তু এই আধ বয়সী লোকটা দূর থেকে দেখলে মনে হয় 50 এর আশেপাশে, 5 এদিক বা ওদিক হবে, সেই রকম একজন মানুষ যে দেখছে আর তাকে হাসছে, সেটা কিন্তু তার কাছে আজকে যন্ত্রণার একটা কারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিরক্তি লাগছে ভীষণভাবে। অনেকক্ষণ ধরেই হাসছে, মাঝে মাঝেই তো আছে অট্টহাসি দিয়ে ফেলছে। তো যাই হোক, আর থেকে থেকে না থাকতে পেরে লোকটিকে যে কি হয়েছে বাপু, তোমার এত হাসির কারণ কি, বিষ্ণুধর বলে ওঠে। তো যাই হোক, সে সাপাটেই বলে যে তোমার এই শরীরটা দেখে মাঝে মাঝে হাসি লাগছে। ভাবছি যে তুমি যে ধরনের শরীরটা, তোমার হার্ট ভালো আছে, কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে। তো এই একাধিক প্রশ্ন করাই সে খানিকটা বিরক্ত হয়ে যায়। বাবু তুমি স্নান করার লোক, স্নান করতে এসেছো, স্নান করে ঘরে যাও, তোমাকে এত প্রশ্নের উত্তর কে করতে বলেছে? এই নানান কিছু জানার পরে বিষ্ণুধরের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো প্রকারে হোক এই ক্ষিতীশের হাত থেকে বাঁচাই তার একমাত্র লক্ষ্য। ক্ষিতীশ অনেক কথা বলার পরে, আচ্ছা একটা বলি তো, যদি আমি তোমার মাথায় চাঁটি মারি তাহলে তুমি আমাকে ধরতে পারবে? লোকটা ভীষণ বিরক্ত হয়ে যায়, কিন্তু তার তো কিছু করার নেই, কারণ ৩.৫ মণ এই শরীর নিয়ে বিষ্ণুধর কখনোই ক্ষিতীশের মতো একজন মানুষের সঙ্গে কখনো দৌড় প্রতিযোগিতা সে পেরে উঠবে না। তাই এখান থেকে তাদের দুজনের মধ্যে যে পরিচয়টা আমরা পেলাম, একটা বিপরীত সম্পর্কযুক্ত মনে হয় একজন মানুষ, একজনের শরীরটা ভীষণ সে হিপোপটাসের মতো। সেখানে একবার তাকে বলে ওঠে যে হিপোপটাস সে বলছেন আপনি আমাকে, তা বলছে যে জলহস্তি তো বললে তো ভালো হতো। বলছে না, লেখাপড়া আমি কি জানি না এটা ভাবলেন? তখন বিষ্ণুধরকে এই কথার উত্তর দিতে গিয়ে ক্ষিতীশ এক জায়গায় বলেই ফেলেন যে না, আমি তো সে কথা বলছি না, আমি বলছি যে আপনার শরীরটা যেভাবে বাড়িয়েছেন সেটা তো প্রায় জলহস্তির মতো করে ফেলেছে। তাই এই কথাগুলো বলতে বলতে বিষ্ণুধর মাঝে মাঝে ভাবছে যে এই কথাগুলো বারে বারে আমার স্ত্রীও বলে, আমিও তখন বিরক্ত হয়ে যাই, কিন্তু এই লোকটা আজকের এইভাবে আমাকে কেন বিরক্ত করছে? তাই দুজনের মধ্যে এখানে কিছুটা বাক্য বিনিময় হয় এবং বেশ কিছুটা বিরক্ত হয়ে ওঠে বিষ্ণুধর।
শেষমেশ ক্ষিতীশ কিন্তু তাকে বেশ কিছু উপদেশমূলক বিষয় দিয়ে এই পর্বটা শেষ করে। সেখানে ক্ষিতীশ বোঝাতে চায়, দেখুন তো আমি যতবার ইচ্ছা করছি উপর থেকে নিচে পর্যন্ত ঘাটের সিঁড়িটা একেবারে নেমে যাচ্ছি। গঙ্গা স্নান করার সময় যে দৃশ্যটা আমরা এখানে দেখতে পাই, আজকের এই সময়টায় ভাঁটা পড়েছে, তাই জল এতটাই নিচে নেমে গেছে, প্রায় সিঁড়িগুলো একেবারেই নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। বিষ্ণুধরকে দেখানোর জন্য ক্ষিতীশ কয়েকবার উপর থেকে নিচে পর্যন্ত এক দৌড়ে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উঠে আসছে। বিষ্ণুধর দেখছে তো বাহ, শরীরটাকে তো যা বলছে তাই পারছে। ক্ষিতীশ এটাই বোঝাতে চাইছিলেন বিষ্ণুধরকে যে আমার থেকে তুমি 4000 গুণ ধনী লোক হতে পারো, কিন্তু চেষ্টা করলেও 4,00,000 বার চেষ্টা করলেও তুমি কিন্তু আমার মতো শরীরটা করতে পারোনি। আমি শরীরটা যেভাবে করেছি, আমার শরীর না চাইলেও মন চাইবে, তার ফলে আমার মনের ইচ্ছা অনেক বেশি, আমি যা চাই তাই করতে পারি। কিন্তু তুমি পারো না, কারণ তোমার শরীরের থেকে শরীর যেমন দুর্বল, মন আরও বেশি দুর্বল। তার ফলে তোমার এই বিরাট শরীরটা নিয়ে বহন করা তোমার কাছে একটা যন্ত্রণার সমান হয়ে উঠেছে। ক্ষিতীশের এই কথাগুলোর মাঝখানে একবার ক্ষিতীশ বলে উঠেছিল যে তোমার হাড়টা ঠিক আছে তো? তার মানে বিষ্ণুধরের তখন মাথায় চেপে বসে, তাহলে কি আমি মরে যাব নাকি? আমার কি তাহলে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে? তার ফলে প্রতিটা মানুষই কিন্তু তার যে শরীরকে যত্ন করে, শরীরকে ভালোবাসে, এখান থেকে তার প্রমাণ পায়। তাই সে নিজের শরীরটাকে যথেষ্ট ভালোবাসে, তাই বেঁচে থাকতে চায় আরও দিন পৃথিবীতে। বেঁচে থাকার মানে সুস্থভাবে বেঁচে থাকা, কিন্তু সে চায় এখন পৃথিবীতে সুস্থভাবে বাঁচুক, কিন্তু তার জন্য সে খাওয়া দাওয়া কমিয়েছে, ডায়েট করছে। বিষ্ণুধরকে একটা জায়গায় গিয়ে খেতে জিজ্ঞাসা করে, খাওয়া দাওয়া কী করেন? তখন বলছে, খাওয়া দাওয়া আমি ডায়েট করি, এবং গম্ভীরভাবে বলেন। এখনকার সমাজ ব্যবস্থায় আমরা খুব প্রচলিত হয়তো শব্দ, লেখক যখন হয়তো লিখছেন এই ডায়েট শব্দটা অনেকটা অপ্রচলিত, তাই নতুন শব্দ বলে মনে হয় পাঠকদের কাছে সেই সময়। এখন আমরা অনেকটা পরিচিত, তাই এই ডায়েট কীভাবে করেন, তার কত কী লাগে? 250 চাল লাগে, 4 চামচ আগে ঘি লাগতো, এখন প্রায় ঘি খায় না বললেই চলে। আগে 20টা লুচি লাগতো, এখন সে 15টা লুচি খায়। অর্থাৎ খাওয়া খুব একটা কমাতে পারেনি, কিন্তু তার ইচ্ছাতে মনে হচ্ছে আমি অনেকটা কমিয়েছি, আমি ডায়েট করছি। আর কি করেন, সপ্তাহে 1 দিন করে এরকম মাসাজ করায়, শরীরটা যাতে কমানো যায়। বিষ্ণুধরের একটা দুঃখ, সেই দুঃখটা কি, যে প্রচুর পরিশ্রম করি সকাল থেকে রাত পর্যন্ত, দোকানের বিভিন্ন হিসাব টিসাব সব কিছু সামলাতে হয় আমাকে, তারপরেও বাবু খেতে পারি না যা ইচ্ছা করে। অর্থাৎ শরীরটা যে বেড়ে যাচ্ছে এই জন্যই, অর্থাৎ শরীরটা সেও চাই ভালো রাখতে, কমাতে। ক্ষিতীশের এই উপদেশগুলো তার আজকে খুব মনে লেগেছে, যে শরীরটাকে এমন করে গড়তে হবে যেমন যা ইচ্ছা করবে তাই করতে পারা যায়। তাই আজকে তার মনে হয়েছে শরীর এমনই হওয়া উচিত। এই রকম কথোপকথনের মাঝখানে গঙ্গার জল থেকে একটা চিৎকার ভেসে ওঠে। সেই চিৎকারটা কোনি কোনি বলে একটা চিৎকার গঙ্গার জল থেকে ভেসে ওঠে। এই দুজনের কথোপকথন চলতে চলতেই তারা দুজনেই গঙ্গার জলের দিকে তাকিয়ে দেখে ব্যাপারটা কী। তাই পরের দিন আমাদের সমান উৎসাহ নিয়ে আশা করি ছাত্রছাত্রীরা তাকিয়ে থাকবে। আমরা দ্বিতীয় পর্বে আবার আলোচনা করব। তাই এই চ্যানেলটাকে তোমরা অনেক বেশি জনপ্রিয় করে তোলো। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।